আমরা বাঙালি মানেই ভ্রমণপ্রবণ, তাই একদিনের হাতে ছুটি পেলেই কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ি আমরা, কি তাই না? আপনার হাতে যদি দুরাত্রি 3 দিন সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন তারাপীঠ, আটলা, বীরচন্দ্রপুর, নলহাটি, মালুটি, মল্লারপুর, সাঁইথিয়া, মামাভাগ্নে, বক্রেশ্বর, ভান্ডির বন সহ সমস্ত জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। কি করে ঘুরবেন, কিভাবে প্ল্যান করবেন, কিসে ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সমস্ত তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আশা করি এমন ভিডিও ইউটিউব চ্যানেলে আর পাবেন না, তবে চেষ্টা করবেন যেন অযথা কোথাও সময় নষ্ট না হয়। তাহলে চলুন আজ এই পর্ব স্টার্ট করা যাক। তবে তার আগে আপনার কাছে আমার ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক তথ্য জানতে পারবেন। তবে যে কটি জায়গা আমি দেখিয়েছি প্রত্যেকটি জায়গারও আলাদা আলাদা ডিটেলস ভিডিও রয়েছে চ্যানেলে, প্রত্যেকটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। সবার প্রথমে আপনাদের দেখায় ঘোরার প্ল্যানটা বা কিভাবে ঘুরবেন, তো চলুন দেখে নেওয়া যাক। এখান থেকে আসেন না কেন সবার ফার্স্ট চলে আসুন নলহাটি স্টেশনে। আমরা হাওড়া থেকে সকালের গণদেবতা এক্সপ্রেস ধরে নলহাটি এসেছিলাম। যখন নলহাটি পৌঁছায় তখন ঘড়িতে 10টা 12। আপনি চাইলে বাই রোডও আসতে পারেন। আজ আমাদের প্রথম দিন। সবার প্রথমে নলহাটি স্টেশনে নেমে পড়ুন এবং টোটো করে আকালিপুরের গুজ্জ কালী মন্দিরে পৌঁছান। নলহাটি স্টেশন থেকে যার দূরত্ব 12 কিলোমিটার। টোটো রিজার্ভ করলে ভাড়া পড়বে 150 টাকা। আমরা 4 জন ছিলাম, তাই ভাড়াগুলি কিন্তু ভাগ হয়ে গিয়েছিল সবার মধ্যে। আমরা চলেছি আকালিপুরের গুজ্জ কালী মন্দিরের দিকে। তবে তার আগে আপনাদের জানাই, আমার কিছু ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে গুজ্জ কালী মন্দিরের ফটো ব্যবহার করলাম। এই গুজ্জ কালী মন্দিরের একটি ডিটেলস ভিডিও রয়েছে চ্যানেলে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নেবেন। এই মা নাকি বাচ্চার জন্ম দেয়। এই মা ভীষণই জাগ্রত। এই মূর্তিটি নাকি মহাভারতের জরাসন্ধ পুজো করতেন। মন্দিরটি 1775 সালে মহারাজা নন্দকুমার কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই মূর্তিটি। এছাড়াও শোনা যায় এই মূর্তিটি নাকি লর্ড ওয়ারেন হেস্টিং লন্ডনে নিয়ে যেতে চেয়েছিলেন। মন্দিরটির সাথে নানা কাহিনী জড়িত রয়েছে। বিশদ জানতে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন। মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে 11টা ও বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসুন নলহাটিতে অবস্থিত নলাটেশ্বরী মন্দিরে। এটি 51 সতীপীঠের এক পীঠ। এখানে মা সতীর গলার নলি বা কণ্ঠনালী পড়েছিল। এখানে প্রতিষ্ঠিত দেবীর নাম শেফালিকা ও ভৈরব হলেন যোগীশ। এক সময় এই স্থান ছিল ঘন জঙ্গলে ঢাকা। মায়ের স্বপ্নাদেশ দিয়ে মা আবিষ্কৃত হয়েছিলেন। মন্দিরটি প্রতিদিন 5টা থেকে 1:30টা, আবার 2টো থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এখানে ভোগের ব্যবস্থা রয়েছে। এই মন্দিরের ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। ভোগ মূল্য পড়ে 51 টাকা। ভোগ খেয়ে লোকাল ট্রেনে চলে আসুন রামপুরহাট। ট্রেন না পেলে স্টেট বাস বা লোকাল বাসে চলে আসুন রামপুরহাট। এরপর সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছে যান তারাপীঠে। মন্দিরের কাছে যে কোনো হোটেল নিয়ে নিন ও ফ্রেশ হয়ে দুপুর 3:30 নাগাদ বেরিয়ে পড়ুন টোটো বুক করে লোকাল সাইট সিন ঘুরতে। আজ আমরা এখানে ঘুরব বীরচন্দ্রপুর সাথে আটলা। টোটো রিজার্ভ করেছিলাম 300 টাকায়। টোটোর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা এখন চলেছি বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। বীরচন্দ্রপুরের আর এক নাম এক চক্রধাম। এখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু বা নিতাই, এবং এখানেই নিতাই বাঁকে রায়কে আবির্ভাব করেছিলেন এবং 7 সমুদ্র 7 নদীকে এনেছিলেন। চলুন দেখে নিই আজ বীরচন্দ্রপুর। আমরা সবার প্রথমে চলে এসেছি বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই জগন্নাথ মন্দিরটি নির্মিত। কথিত আছে নিত্যানন্দের মায়ের পুরীর জগন্নাথ মন্দির দর্শন ইচ্ছা জাগে, কিন্তু বার্ধক্যজনিত কারণে যেতে না পারায় নিত্যানন্দ জগন্নাথকে এখানে আহ্বান করেছিলেন। এরপর চলে আসবেন বাঁকে রায় মন্দিরে। এই বাঁকে রায় মূর্তিটি নিত্যানন্দ প্রভু আবিষ্কার করেন।
ও শেষে এই মূর্তিটিতেই অন্তর্হিত হন। এই মন্দিরে ভগবান বিষ্ণুর নানা অবতারকে চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। এরপর চলে আসবেন শ্রী মদন মোহন মন্দিরে। এরপর চলে আসুন কর্দম্যখণ্ডী মন্দিরে। এখানে নিতাই খেলা করতেন। এরপরে চলে আসুন ইসকন মন্দিরে। এখানে ভোগ খাবার ব্যবস্থা আছে এবং থাকার জন্য রুমেরও ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে এখানেও থাকতে পারেন এবং তারাপীঠেও থাকতে পারেন। এই ইসকন মন্দিরটি মায়াপুরের ইসকন মন্দির দ্বারা পরিচালিত। এরপর চলে আসবেন নিতাই বাড়িতে। এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু। যে জায়গায় নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটি শ্রুতিকা গৃহ নামে পরিচিত। এই মন্দিরটি অনেক বড় এবং এখানে ভোগ পাবার ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে এখানে ভোগ গ্রহণ করতে পারেন। এরপর চলে আসুন গৌড়ীয় মঠে। এটি চৈতন্য সরস্বত কৃষ্ণ অনুশীলন সংঘ নামে পরিচিত। এখানে নিতাই ও গৌড়ের বড় বিগ্রহ দেখতে পাবেন। এরপর চলে আসুন হাটুগোড়াতে। এই যে কুণ্ডটি দেখছেন, কথিত আছে নিত্যানন্দ প্রভুর মা ও বাবার তীর্থ স্নান করার ইচ্ছা জাগলে এই জায়গাটিতেই নিত্যানন্দ প্রভু 7 সমুদ্র ও 7 নদীকে আহ্বান করেছিলেন এবং তাদের এইখানে স্নান করিয়েছিলেন। এই কুণ্ডের জল কখনো শুকোয় না। এরপর চলে আসুন রাসবিহারী মন্দিরে। এরপর চলে আসুন পাণ্ডবদের অজ্ঞাতবাসের জায়গা দেখতে। এই জায়গার ভিডিও করা নিষেধ রয়েছে, তাই আপনাদের দেখাতে পারলাম না। বিচন্দ্রপুরের সমস্ত জায়গার ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। বিচন্দ্রপুর ঘুরে আমরা এবার এগিয়ে চললাম আটলার উদ্দেশ্যে। এরপর চলে আসুন বামাখ্যাপার ভিটে বাড়িতে। কথিত আছে এই গৃহে জন্মগ্রহণ করেছিলেন সাধক বামাখ্যাপা। এর পাশে রয়েছে স্মৃতি মন্দির এবং তার পাশেই রয়েছে বামাখ্যাপার প্রথম সাধন ক্ষেত্র, যেখানে বড় মায়ের দর্শন পেয়েছিলেন বামাখ্যাপা। এছাড়াও আরো কয়েকটি মন্দির এখানে দেখতে পাবেন। এইসব মন্দির দেখে চলে আসুন তারাপীঠে এবং এখানে দেখে নিন সব থেকে বড় হনুমান মন্দির। এরপর চলে আসুন হোটেলে। ফ্রেশ হয়ে টিফিন করে নিন এবং পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন রাত্রে তারাপীঠের মহাশ্মশান এবং তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ুন। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠিয়ে সবার প্রথমে 6টা থেকে 6:30টার মধ্যে চলে আসুন তারাপীঠ মন্দিরে পুজো দেবার জন্য। মন্দিরে 5টায় খুলে যায়। মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তাই যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি পুজো দিতে পারবেন। মন্দিরে ভিআইপি লাইনেরও ব্যবস্থা রয়েছে। মন্দিরে বলির প্রচলন রয়েছে। মন্দিরের ভিতরে অনেক মন্দির দেখতে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হল শিব, গণেশ এবং নারায়ণ। এই মন্দিরে পুজো দেওয়ার পর চলে আসবেন তারাপীঠ মহাশ্মশানে। এখানে দেখে নিন বামাখ্যাপার সমাধিক্ষেত্র। এরপর টিফিন করে নিন ও একটি গাড়ি বা অটো বুক করে নিন এবং হোটেল ছেড়ে দিন। আমাদের হোটেল ভাড়া পড়েছিল 1500 টাকা। তারাপীঠের মন্দিরের পাশেই ছিল আমাদের হোটেল। এরপর একটি 4 চাকা তারাপীঠ থেকে বুক করেছিলাম। গাড়ি আমাদের মৌলটি, মল্লারপুর, সাঁইথিয়া ঘুরিয়ে সিউড়ি ড্রপ করেছিল। সেই রাত আমরা সিউড়িতেই কাটিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 2500 টাকা। মালটির ভিডিওর বদলে আমি ফটো ব্যবহার করেছি, কারণ কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। এই জায়গার ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলের ডেসক্রিপশনে, লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। বাংলা ও ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত মালটি গ্রাম, আর সেখানে রয়েছে তারামায়ের বড় বোন মৌলিকা। এটি মৌলিকা মায়ের মন্দির। 1857 সাল নাগাদ সাধক বামাখ্যাপা এখানে আসেন। একচালা ধরহীনভাবে একটি মন্দির রয়েছে। মন্দিরের আশেপাশে পুরো গ্রামে 108টি শিব মন্দির রয়েছে, যা নির্মাণ করেছিলেন রাজা বসন্ত। এই মন্দিরটি খুবই জাগ্রত। মূলটি গ্রামের আনাচে কানাচে প্রায় 70 থেকে 80টি মন্দির রয়েছে শিব মন্দির, বাকিগুলি ধ্বংস হয়ে গেছে। এই জায়গা ঘুরে চলে আসুন মল্লারপুর। আমরা চলে এসেছি মল্লারপুরের জাগ্রত শিব মন্দিরে।
এই মন্দিরে দেখতে পাবেন কৃষ্ণানন্দ আগমবাসীর জীবন্ত সমাধিক্ষেত্র। শিব মন্দিরটি চারচালা শৈলীতে নির্মিত এবং পোড়ামাটির কাজ ব্যবহার করা হয়েছে। মন্দিরটি 1192 খ্রিস্টাব্দে নির্মিত হয়। মন্দিরের ভিতরে বিশাল নাট মন্দিরও দেখতে পাবেন। এইখানে যে মায়ের মূর্তিটি দেখছেন, এটিকে তারা মায়ের মেজ বোন হিসাবে ডাকা হয়। মল্লারপুর ঘুরে চলে আসুন সাঁইথিয়াতে। সাঁইথিয়া আসার আগে সবার প্রথমে দেখে নিন রাধা গোবিন্দ মন্দির। সাঁইথিয়ার রাধা গোবিন্দ মন্দিরটি নবনির্মিত। এই মন্দিরে রাধা ও কৃষ্ণকে সমর্পিত। মন্দিরের উপরে ছাদে প্রচুর ফুল গাছ দেখতে পাবেন। মন্দিরে ভোগেরও ব্যবস্থা রয়েছে। এরপর চলে আসুন সাঁইথিয়ায় অবস্থিত নন্দকেশ্বরী সতীপীঠে। এই সতীপীঠটি 51 সতীপীঠের অন্যতম। এই সতীপীঠে সতী মায়ের কণ্ঠহার পড়েছিল। মন্দিরের ভিতরে হনুমান, গণেশ, শিব, বিষ্ণু নানা মন্দির দেখতে পাবেন। মন্দিরে ভোগের ব্যবস্থা রয়েছে। মন্দিরটি 1913 সালে নির্মাণ করা হয়। এটি সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের বাইরে দেখতে পাবেন জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটি সকাল 6টা থেকে 1টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসুন সিউড়িতে। আজ আমরা এখানে রাত্রি যাপন করব। আমরা ছিলাম উদয়ন লজে। সিউড়িতে প্রচুর হোটেল রয়েছে, যেখানে ইচ্ছা থাকতে পারেন। আমাদের হোটেল ভাড়া ছিল 2000 টাকা। সকাল সকাল উঠে বেরিয়ে পড়ুন আমাদের পরবর্তী গন্তব্যে। প্রথমে একটি গাড়ি বুক করে নিন। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2000 টাকা। সবার প্রথমে চলে আসুন সিউড়ির জাগ্রত মৌমাছি কালী মন্দিরে। মন্দিরটি ভীষণই জাগ্রত। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 12টা ও বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের মধ্যে দেখতে পাবেন মা কালী, রাধা ও কৃষ্ণের মন্দির এবং একটি শিব মন্দির। এরপর চলে আসুন সিউড়ির রাধাবল্লভ মন্দিরে। এই মন্দিরের ভিতরে দেখতে পাবেন রাধারানী ও কৃষ্ণের মন্দির। পাশে রয়েছে একটি শিবের মন্দির এবং তার পাশে রয়েছে রঘুনাথ মন্দির, জগন্নাথ মন্দির এবং এই মন্দিরের উল্টো দিকে রয়েছে কালী মন্দির, গৌরাজের মন্দির। এখানে ভোগের ব্যবস্থা রয়েছে। এরপর চলে আসুন ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত তিলপাড়া ব্যারেজ দেখতে। 1949 সালে এই ব্যারেজটি নির্মিত হয়। এখানে টোটাল 15টি গেট রয়েছে। এরপর চলে আসুন গোপালবাড়িতে, যা ভান্ডের বন নামে পরিচিত। কথিত আছে এই মন্দিরে গোপাল নাকি নিজে থেকে এখানে থাকতে চেয়েছিলেন। বৃন্দাবনের মদনমোহন মন্দির যখন মুসলিম আক্রমণে ধ্বংস হয়, তখন ধ্রুব গোস্বামী 12টি গোপাল নিয়ে চলে আসেন ও নদীপথে বীরভূমের এই স্থানে এসে উপস্থিত হন। এরপর কিছুদিন পর যখন আবার এখান থেকে চলে যাবার জন্য 11টি গোপালকে নৌকায় ওঠালেও একটি গোপালকে ওঠাতে পারেননি। সেই দ্বাদশ গোপালই এখানে পূজিত হয় আজও। এই মন্দিরের পিছনে রয়েছে ভান্ডেশ্বর শিব মন্দির। 1754 সালে মুর্শিদাবাদের দেওয়ান নবাব মোহাম্মদ উল জামান খান রামনাথ ভাদুরীর দ্বারা এই স্থানে মন্দিরটি নির্মাণ করান। এখানে গোপাল মন্দিরের ভোগের ব্যবস্থা রয়েছে। এই মন্দির দুটি সকাল 6টা থেকে 11টা ও বিকেল 4টে থেকে রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের পাশাপাশি এখানে দেখতে পাবেন রাসমঞ্চ, মনসা মন্দির ও একটি কালী মন্দির। এরপর চলে আসুন বক্রেশ্বরে। এখানে দেখে নিন সতীপীঠ ও উষ্ণপ্রসবন। এটি 51 সতীপীঠের অন্যতম। এখানে দেবীর নাম মহিষমর্দিনী, ভৈরব হলেন বক্রনাথ। এখানে দেবীর ভ্রুযুগলের মাঝের অংশ পড়েছিল। এখানে দেখতে পাবেন জল সবসময় ফুটছে। এখানে বহু মানুষ স্নান করেন। এই অঞ্চলটিকে ঘিরে 7টি প্রসবন রয়েছে। এরপর চলে আসুন বীরভূমের এক জনপ্রিয় স্থান মামা ভাগ্নে পাহাড় দেখতে। এই পাহাড়টি গ্রানাইট শিলা দিয়ে তৈরি। কথিত আছে মাতা সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে আনার সময় হিমালয় থেকে পাথর আনা হয়েছিল এবং সেই পাথর পড়ে নাকি এখানে পাহাড়ের সৃষ্টি হয়। পাশে রয়েছে পাহাড়েশ্বর শিব মন্দির। এরপর দেখে নিন হেতমপুর রাজবাড়ি। এই রাজবাড়িটিতে 999টি দরজা থাকার জন্য হেতমপুর হাজারদুয়ারি নামেও খ্যাত।
এরপর চলে আসুন নীল নির্জনে। এই জায়গাটি ভ্রমণপ্রিয় মানুষদের কাছে খুবই জনপ্রিয় স্থান। প্রায় 350 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বনভূমি ও জলাশয়। শীতে এখানে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। এখানে বর্তমানে সরকার ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছেন। এই জায়গাটিতে সূর্য অস্ত যেতে দেখতে মিস করবেন না, যদি হাতে আপনার সময় থাকে। এরপর চলে আসুন দুবরাজপুর স্টেশনে। সেখান থেকে ট্রেনে করে চলে যান আপনার গন্তব্যে। আমরা দুবরাজপুর পৌঁছেছিলাম বিকেল 5টা নাগাদ। সাঁইথিয়া অন্ডাল লোকালে চলে এসেছিলাম অন্ডালে, এবং 6টা 25 নাগাদ অন্ডাল থেকে লোকালে চলে এসেছিলাম বর্ধমান, এবং সেখান থেকে 7টা 50 নাগাদ লোকালে ব্যান্ডের পৌঁছে গিয়েছিলাম সেখান থেকে বাড়ি। আপনারা চাইলে যে গাড়িতে যাবেন সেই গাড়ি করে চলে আসতে পারেন আমোদপুর স্টেশনে। সেখান থেকে দুপুর 3টে 8 কাঞ্চনজঙ্ঘা, বা 5টা নাগাদ শহীদ, বা 5টা 41 নাগাদ গণদেবতা এক্সপ্রেস রয়েছে হাওড়া বা শিয়ালদা পৌঁছানোর জন্য। এইসব ছাড়াও আপনার হাতে যদি আরও একটা দিন সময় থাকে তাহলে চলে যেতে পারেন বোলপুরে। সেখানে কেমন করে ঘুরবেন তারও প্ল্যান রয়েছে আমার কাছে। ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার জানা যাক থাকবেন কোথায়। 2 রাত্রি 3 দিনে প্রথম রাতে আপনি থাকুন তারাপীঠে, এবং সেখান থেকে সমস্ত জায়গা ঘুরুন। আর দ্বিতীয় রাতে চলে আসুন সিউড়িতে। এখানকার হোটেলের ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আসুন খাবেন কোথায়। আমরা ডে 1 যেদিন গিয়েছিলাম টিফিন করেছিলাম ট্রেনে, এবং দুপুরে ভোগ খেয়েছিলাম নলাটেশ্বরী মন্দিরে, রাত্রে তারাপীঠের হোটেলে, এবং ডে 2 টিফিন করেছিলাম তারাপীঠে, দুপুরে খেয়েছিলাম মৌলিকা মায়ের মন্দিরে ভোগ প্রসাদ, এবং রাত্রে সিউড়িতে। পরের দিন দুপুরে খেয়েছিলাম বক্রেশ্বরে, ও রাত্রে বাড়ি। আপনি চাইলে প্রত্যেকটি জায়গাতেই হোটেল রয়েছে, হোটেল থেকেও খাবার খেতে পারেন। এবার আসা যাক অ্যাপ্রক্স খরচ কত হতে পারে। আমরা 4 জন ছিলাম, তাই হোটেল এবং গাড়ি ভাড়াটা আমাদের 4 জনের মধ্যে ডিভাইড হয়ে গিয়েছিল। বাকি যা যা খরচ হয়েছিল তার একটা হিসাব আপনাদের দিলাম একজনের ধরে। একজনের ট্রেন ভাড়া পড়েছিল যাওয়ার 90 টাকা, আসার 70 টাকা। একজনের টোটো অথবা গাড়ি ভাড়া পড়েছিল 1268 টাকা। একজনের হোটেল ভাড়া পড়েছিল 875 টাকা। এই দুটি টাকা আমাদের 4 জনের মধ্যে ভাগ করা হয়েছিল। বাকি খাওয়া দাওয়া হয়েছিল 1200 টাকার মতন, অর্থাৎ আমাদের মোট খরচ হয়েছিল 3503 টাকা। অর্থাৎ একটা অ্যাপ্রক্স হিসাব যদি ধরা হয় তাহলে একটা রাউন্ড ফিগারে 3600 টাকা ধরা যেতে পারে। এবার আপনার লাইফস্টাইলের উপর কিন্তু আপনার খরচ নির্ভর করে, তাই সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার। এই ভিডিওর মাধ্যমে দেখানো প্রত্যেকটি জায়গার কিন্তু আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে। যাবার আগে অবশ্যই দেখে নেবেন। প্রত্যেকটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।